সব জায়গায় একটাই নাম, সেটা হচ্ছে নসফেরাট। এটা সেই ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের গল্প যার সাথে ড্রাকুলারও তুলনা করা হয়। যদিও তাদের এটা নিয়েও এই ভিডিওতে আমি ডিসকাস করব, তবে সেই ভয়ঙ্কর ভ্যাম্পায়ার যাকে কাউন্ট অরকল বলা হয়, যাকে সিনেমা কিন্তু আগে কম হয়নি। 1922 সালে নসফেরাটু, এ সিম্ফনি অফ হরর, তারপর নসফেরাটু দ্য ভ্যাম্পায়ার, তারপরে শ্যাডো অফ দ্য ভ্যাম্পায়ার। তো বুঝতেই পারছেন যে এই চরিত্রটা বেশ পপুলার। আর আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি রিসেন্টলি 2024-এ রবার্ট এগার্স পরিচালিত এই সিনেমাটা। কে এই রবার্ট এগার্স? যিনি উইথ দ্য লাইট হাউস, দ্য নর্থম্যানের মতন কিছু দুর্দান্ত সিনেমা দিয়েছেন। তো তার এই সিনেমাটাও আলাদা কিছু না। তো আমি যখন এই ভিডিওটি বানাই তখন এর IMDb রেটিং 7.4 আউট অফ 10। শুরু করার আগে আমি সাকিব অ্যান্ড ওয়েলকাম টু দ্য সিনে রসিকতা। সো গল্পটা শুরু হয় এলেন নামক একটা মেয়েকে দেখিয়ে, যার বয়সটা কম। সে ডেভিল বা কোনো একটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তার একাকিত্ব কাটানোর জন্য। যদিও সিনেমাতে পরবর্তীতে এই বিষয়টা এক্সপ্লেইন করা হয়, তবুও আমি আপনাদের আগেই বলে দিই যে এলেনের মধ্যে একটা সাইট্রিক অ্যাবিলিটি রয়েছে, যে আউটার ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেটেড করতে পারে বা কন্ট্রাক্ট করতে পারে। আউটার ওয়ার্ল্ড এমন স্থান যেটা সেই স্থান যেখানে ডেমন বা শয়তানদের ক্ষমতা চলে। সো এমনই এলেন প্রার্থনা করছে এবং সে তার প্রার্থনার সাড়া পায়। সে যে সঙ্গীকে খুঁজছে তাকে তো সে পায়, তবে সেই সঙ্গীটা আসলেই বা কে সেটা আমরা জানি না। আর যা আমরা দেখতে পারি সেটা আসলেই ভয়ঙ্কর। আমি তাকে শয়তানি বলছি বা ডেমন বা ডেভিল যাই বলেন না কেন। সে এলেনের সাথে একটা চুক্তি করে, সেই চুক্তি বা বন্ড অনুযায়ী এলেনকে সেই শয়তানের সাথেই থাকতে হবে এবং এলেন সেই চুক্তিতে রাজি হয়ে যায়। যদিও এই ঘটনাটা বহু বছর পুরনো, এলেনের বয়স তখন অনেকটাই কম, তবে বর্তমানে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। এলেনের বিয়ে হয়ে গেছে এবং তার স্বামীর নাম হচ্ছে থমাস। প্রথমে যে সিনটা আমরা দেখলাম সেটা এলেন স্বপ্নের আকারে দেখলো, তবে সেই জিনিসটা এলেনের সাথে আগেই ঘটেছিল এবং এরকমই বেশ কিছু অদ্ভুত স্বপ্ন এলেন মাঝে মাঝেই দেখতে পায়। আর এই ব্যাপারটা তার স্বামীও জানে। যাই হোক, তার স্বামী একজন রিয়েল এস্টেট এজেন্ট, তাকে এই মুহূর্তে কাজে যেতে হবে। বর্তমানে বেশ কিছু ফাইন্যান্সিয়াল সমস্যায় রয়েছে তারা, আর কি টাকা পয়সার সমস্যা। তাকে তার কাজে বেশি করে ফোকাস হতে হবে। আর থমাস চলে যায় তার অফিসের উদ্দেশ্যে। অন্যদিকে এলেন জানে যে থমাসের কি হবে, মানে থমাসের অফিসে থমাসের কাজ দেওয়া হবে সেটা এলেন আগে থেকেই জেনে গেছে। এটা ইন্ডিকেট করে যে এলেন সম্ভবত ভবিষ্যৎ দেখতে পারে। যাই হোক, সময়কালটা হচ্ছে 1838, স্থান কুইজবর্ড, জার্মান। অনেক ভিড় পেরিয়ে থমাস তার কাজে গিয়ে পৌঁছায়, মানে অফিসে গিয়ে পৌঁছায়। সে তার বসের সাথে দেখা করে এবং তার নাম হচ্ছে হার নক। তাকে আমি নক বলেই ডাকছি। যে জানায় যে থমাসের আজকে কাজে আসতে একটু লেট হয়ে গেছে। যদিও থমাসের জন্য একটা সুসংবাদ রয়েছে। সংবাদটা হচ্ছে যে তাদের একটি নতুন কাস্টমার এসেছে যে একটি জমি কিনতে চায় এই শহরে। স্থানটা হচ্ছে স্কট জুনওয়ার্ড, এরকমই কিছু একটা উচ্চারণ, যেটা একটা প্রাচীন মেনর। মানে সেই বাড়িটা এতটাই পরিত্যক্ত যে সেখানে কেউ থাকার কথা চিন্তাই করতে পারে না। আর থমাসের মাথায় এইটাই আসলো যে একটা মানুষ এই বাড়িটা কেনই বা কিনতে চায়। যাই হোক, যেই মানুষটা এই বাড়িটা কিনবে তার নাম হচ্ছে মিস্টার অরলক, যে কিনা এরকম পুরনো বাড়ি কিনতে পছন্দ করে। যাই হোক, একটা কাস্টমার এত কিছু জানার পরেও সেই বাড়িটা কিনতে চায়, তাকে তো আর আটকানো যায় না। খুবই ভালো কথা তাহলে। তবে ব্যাপার হচ্ছে যে তাদের সব পেপার ওয়ার্ক গুলো করার জন্য সেই কাউন্ট অরলকের বাড়িতে যেতে হবে, মানে তার বাসস্থানে যেতে হবে, যেটা এখানে নয়। থমাস তখন জানায় যে মিস্টার অরলক এই শহরে এসে তার সম্পূর্ণ পেপার ওয়ার্ক গুলো কমপ্লিট করতে পারবে না। তবে তার বস জানায় যে না, থমাসকে সেখানে যেতেই হবে। থমাস যদি এই কাজটা করে দেয় তো মিস্টার অরলক তাকে পুরস্কার দেবে, অনেক টাকা পয়সাও দেবে। একই সাথে এই অফিসে একটি পার্মানেন্ট পজিশনও সে পেয়ে যাবে। তাই এই কাজটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে তার বস জানায় যে এই যাত্রাটা তার অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, দারুণ একটা জার্নি হবে। তো তাকে কোথায় যেতে হবে? তাকে যেতে হবে কার্পেথিয়ান মাউন্টারে, যেটা ট্রান্সিলভেনিয়াতে অবস্থিত। ট্রান্সিলভেনিয়া শুনেই আপনাদের একটা কথা মাথায় আসতে পারে, সেটা হচ্ছে ড্রাকুলা। সেটাও বলবো ড্রাকুলার সাথে এই মুভিটার কি কি কানেকশন। তো থমাসকে তো অনেক দূরে যেতে হবে, তাই থমাস তার স্ত্রীকেও জানায়। তবে তার স্ত্রী এলেন তাকে যেতে দিতে চায় না। এলেন খুবই চিন্তিত, একই সাথে তার স্বপ্নগুলো নিয়েও সে চিন্তিত। ছোটবেলায় সে একটা স্বপ্ন দেখেছিল তার বিয়ে হচ্ছে, তবে যে গেস্ট গুলো রয়েছে তারা প্রত্যেকেই মৃত। সে খুবই ভীত তার এই স্বপ্নগুলোকে নিয়ে। তবে থমাস তাকে বলে যে এটা জাস্ট একটা দুঃস্বপ্ন, যা তার কাছে কিছুই না। যদিও এলেনের এই মানসিক স্থিতিটা থমাস জানে, সেই কারণেই তো সে এলেনকে রেখে আসে তার বন্ধু এডিক ফেডরিক হার্ডিং এর দায়িত্বে। ফেডরিক একজন পয়সাওয়ালা মানুষ। প্রথমত সে থমাসের খুব ভালো বন্ধু,
একই সাথে ফেডরিকের স্ত্রী অর্থাৎ অ্যানা এবং অ্যানেল তারা দুজনেই বেস্ট ফ্রেন্ড এক টাইপের। ফেডরিক হাম্বেল একজন মানুষ, সে বিনা দ্বিধাতেই অ্যালেনকে সেখানে রাখতে রাজি হয়ে যায় এবং থমাসের এই জার্নিতে থমাসকে কিছু টাকা পয়সাও দেয়। অন্যদিকে অ্যালেন থমাসের এই জার্নির জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়েছে। তার চুলেরই একটা অংশ কেটে সে একটা লকেটে করে থমাসের জন্য রেখে দেয়। এটা একটা শুভ জিনিস যেটা থমাসের এই জার্নিতে তাকে সাহায্য করবে। তবে যেই মানুষটা থমাসকে পাঠিয়েছে অত দূরে অর্থাৎ থমাসের বস নক, সেই মানুষটার উদ্দেশ্য তো কিছুটা ভিন্ন। তাকে দেখতে পারি যে রাতের বেলা অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে ভয়ঙ্কর কিছু কাজকাম করে বেড়াচ্ছে। নিজের রক্ত দিয়ে সে কিছু চিহ্ন এঁকেছে এবং তার প্রভুকে স্মরণ করছে। এখন তার প্রভু কে বা কে তাকে দিয়ে এই কাজটা করাচ্ছে যেটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। তবে থমাসকে যে অত দূরে পাঠাতে হবে এটা তার প্ল্যানেরই একটা অংশ। অন্যদিকে থমাস ঘোড়ায় চেপে বেরিয়ে পড়ে। বেশ অনেকটা জার্নি করার পর তার রাতটা তো কোথাও কাটাতে হবে। পাহাড়ের এই মাঝে সে একটা ট্রাভেল দেখতে পায় যেখানে কিছু রোমানিয়ান মানুষ রয়েছে যারা তাকে দেখে হাসাহাসি শুরু করে। প্রবাবলি থমাসের ড্রেস এবং শহরের লোক হয়তো সেই কারণেই। তবে তারা যখন জানতে পারে যে থমাস মিস্টার অলোকের সাথে সাক্ষাৎ করতে, তখন ওই থমাসকে বলে দেয় যে না ভাই, এখানে তোমার থাকা হবে না, তুমি চলে যাও। তবে থমাসের হাতে তো কোনো রাস্তা নেই, সেই কারণে সে ডবল টাকা দেবে বলে রাজি করায়। কোনো মতে রাতটা সে এখানে কাটাবে। মোটামুটি এইটুকু আমরা এবং থমাস দুজনেই বুঝেছি যে অলোক নামটা এই মানুষগুলো পছন্দ করে না বা ভয় পায়। এমনকি তারা বহুবার থমাসকে বারণ করে দেয় যে থমাস যাতে সেখানে না যায় আর তার সাথে দেখা না করে। আর রাতের বেলা তো থমাস আর এক দৃশ্য দেখে। সেই মানুষগুলো ঘোড়ায় একটা উলঙ্গ মেয়েকে চাপিয়ে, যে মেয়েটি কিনা ভার্জিন, যাকে নিয়ে যাচ্ছে একটা কবরের দিকে। যেই নাইটা হচ্ছে একটা ভেট, সে সেই অতৃপ্ত আত্মাটাকে বা শয়তানটাকে হয়তো শান্ত করবে। কে সেই অতৃপ্ত শয়তান? সেই কবরের মধ্যে নাকি একটা ভ্যাম্পায়ার রয়েছে যাকে একজন মানুষ হত্যা করার চেষ্টা করে। আর থমাস রাতের বেলা এইসব দৃশ্য দেখে লিটারালি ভয় পেয়ে যায় এবং পরেরই মুহূর্তে সে ঘুম থেকে একদম লাফিয়ে ওঠে। দেখে তো মনে হয় সে এতক্ষণ যেটা দেখছিল সেটা হয়তো দুঃস্বপ্ন। তবে তার জুতোতে তো কাদা লেগে আছে। আর থমাস রুম থেকে বাইরে বের হয়। তবে বাইরে তো একটা লোকও দেখা যায় না, সম্পূর্ণ স্থানটা খালি এবং তার ঘোড়াটাও নেই সেখানে। সম্ভবত সেই জিপসিগুলো চুরি করে নিয়ে গেছে ঘোড়াটাকে। তাকে সম্পূর্ণ রাস্তা মানে পেনসিলভেনিয়া পর্যন্ত তাকে হেঁটেই পার করতে হবে। রাস্তা তো অনেকটা লম্বা, চলতে চলতে অন্ধকার হয়ে গেছে। কি করবে এখন থমাস? সে দূরে লক্ষ্য করতে পারে যে একটা ঘোড়ার গাড়ি আসছে, তবে সেই গাড়িটাকে কেউ চালাচ্ছে না। থমাসের সামনে এসে সেই গাড়িটা থেমে যায় এবং গাড়ির দরজাটা খুলে যায়। সেই গাড়িতে চেপেই থমাস বেরিয়ে যায় মিস্টার অলোকের সাথে সাক্ষাৎ করতে। এবং মডার্ন হরর মুভিতে তো আমরা এই ভাইবস গুলোই মিস করি। যেমন এই শটটা দেখুন, ঘোড়ার গাড়িতে করে চেপে যাচ্ছে থমাস। দূরে পাহাড়ে একটি ক্যাসেল রয়েছে, উপরে চাঁদ জলজল করছে জ্যোৎস্নার আলোর চারিদিকে। আপনি দেখেই বুঝতে পারবেন এবার হয়তো কিছু ভালো হবে না। আর সেটাই হয়। থমাস সেই বড় ক্যাসেলে গিয়ে পৌঁছায় যেখানে একটা সিঙ্গেল মানুষও নেই। সেখানে রয়েছে মিস্টার অরলক। অবশ্যই চারিদিকে অন্ধকার, শুধু ফায়ারপ্লেসের আগুন এবং মোমবাতি জ্বালানো রয়েছে। তবে থমাস তো সেখানে বিজনেস করতেই গেছে, তাই থমাস তার কাজগুলো করতে থাকে। তবে একটু আগে জিপসিদের যে কার্যক্রম সে দেখে এসেছে সেগুলো নিয়ে মিস্টার অলোকের সাথে সে কথা বলার চেষ্টা করে। তবে মিস্টার অলোক জানায় এগুলো তো সুপারস্টিশন মানে কুসংস্কার। থমাস যখন ফার্দার এই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করে মিস্টার অলোক তখন তাকে চুপ করিয়ে দেয়। অলোক জানায় যে স্যার কিংবা মিস্টার অলোক বলে নয়, তাকে মাই লর্ড বলে ডাকবে। যদিও প্রথমে মিস্টার অলোকের অ্যাপিয়ারেন্স, তার গলার আওয়াজ, প্রত্যেকটা জিনিস তাকে ভয় পাইয়ে দিয়েছে। সে ভেতরে ভেতরে কাঁপছে। থমাস রিয়েলাইজ তো করে যে এই মানুষটা সাধারণ মানুষদের মতো নয়। যাই হোক, সে থমাসকে খাওয়ার জন্য কিছু একটা দিয়েছে। তো থমাস ব্রেডটা কাটতে গিয়ে ছুরিতে তার আঙুলটা কেটে যায়। ব্যাস, এরপরে সবকিছু বিগড়ে যায়। মিস্টার অলোক জানায় যে থমাস অসুস্থ। সত্যিই তারপর থমাস অসুস্থ অনুভব করছে, যে তার চোখের সামনে থাকা একটা স্ট্যাচুকে দেখছে নড়ছে। এবং মিস্টার অলোক, যার ভয়ঙ্কর অ্যাপিয়ারেন্স, যাকে দেখতেও ভয়ঙ্কর, হাতের নখগুলো লম্বা লম্বা, যে থমাসের দিকে অদ্ভুত ভাবে এগিয়ে আসছে, যেটা দেখে থমাস ভয়তে আর্তনাদ করে ওঠে। তো যেরকমটা দেখলাম মিস্টার অলোক এরকম অদ্ভুত একটা ক্যাসেলে থাকে, ঠিক যেমন জায়গায় ড্রাকুলা থাকতো। এবং মজার ব্যাপারটা হচ্ছে এই অলোক চরিত্রটাকে ড্রাকুলা থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছে। এবং এই নাসফেরাটু এই গল্পটা অ্যাকচুয়ালি ব্রাম স্টোকারের লেখা ড্রাকুলারই একটা আনঅফিশিয়াল অ্যাডাপ্টেশন। এখন আপনি ড্রাকুলা থেকে ইন্সপিরেশন নিয়েছেন বা চুরি করে যাই করেন না কেন, সেটা তো সম্পূর্ণভাবে বেআইনি। সে কারণে পরবর্তীকালে অনেক কোর্ট কাচারি হয় এবং চরিত্রটাকে নিয়ে যে সিনেমা রয়েছে তার সব কপিগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়। তবে কোনোভাবে একটা কপি সার্ভাইভ করা যায় এবং পরে গল্পটা আবার উঠে আসে। ইয়েস, তো আপনারা বলতে পারেন যে মিস্টার অরলক বা কাউন্ট অরলক সে কাউন্ট ড্রাকুলারই চমক ভাই। সো পরের দিন সকালবেলা থমাসের হুশ আসে। সে জানে না যে অ্যাকচুয়ালি গতকাল
তার সাথে কি হয়েছে। তবে বুকে তার একটা চিহ্ন মানে এক টাইপের ক্ষত সে লক্ষ্য করতে পারে, কিছু তো একটা কামড় দিয়েছে। যাই হোক, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না যে সে কোথায়। যাই হোক, রাতের বেলা আবার মিস্টার অর্লকের সাথে থমাসের দেখা হয় এবং সেখানেই তারা তাদের সব অফিসিয়াল কার্যক্রমগুলো কমপ্লিট করে নেয়। তবে মিস্টার অর্লকের কাছে যে কন্ট্রাক্টটা ছিল সেখানে ভিন্ন ভাষায় কিছু লেখা রয়েছে, যে ভাষাটা অবভিয়াসলি থমাস তো বুঝতে পারেই না, এবং যে লেখাটা সে পড়ে বুঝতে পারছে না সে তাতে সই কেনই বা করবে। তবে সামনে মিস্টার অর্লকের মতো একটা ভয়ঙ্কর দেখতে মানুষ কিছু কথা বলছে, সে বেচারা ভয়তে সেখানে সাইন করে দেয়। শুধু ভয় না, সেখানেই সাইন করে দেওয়ার জন্য মিস্টার অর্লক তাকে বেশ অনেকগুলো স্বর্ণ মুদ্রা দেয়, এটা নাকি তার উপহার। এখন থমাসের কাছে তো এটা জাস্ট অফিসিয়াল কাজ, সে কন্ট্রাক্টে যে ভাষায় লেখা রয়েছে সেই ভাষাটা নাকি মিস্টার অর্লকের ফাদারের মানে তার পূর্বপুরুষদের ভাষা, সেই কারণেই থমাস সেই ব্যাপারে বেশি মাথা না ঘামিয়ে সাইন করে দেয়। তবে বেচারা অ্যাকচুয়ালি জানে না যে সে কোন কন্ট্রাক্টে সই করেছে। তো থমাসের কাজ তো শেষ, সে এই মুহূর্তে রাতেই সেখান থেকে চলে যেতে চায়। তবে মিস্টার অর্লক জানায় যে সে অসুস্থ, তাকে এখন বেরোনো উচিত না। এখন মিস্টার অর্লকের পারমিশন ছাড়া বেচারা থমাস তো বেরোতেই পারছে না। পরের দিন সকালবেলা তার আবারও হুঁশ আসে এবং সে নিজেকে আরো অসুস্থ অনুভব করছে এবং বুকে সেই ক্ষত সে আবারও লক্ষ্য করতে পারছে। সে বুঝতে পারছে যে এখান থেকে তো তাকে বেরোতে হবে। তবে কিভাবে বাইরে বেরোবে? প্রত্যেকটা দরজা বন্ধ, একদম সিল্ড করা। সেই ক্যাসেলের দরজা ভাই, সে আপনি ভেঙেও তো বেরোতে পারবেন না। তো এরকমের রাস্তা খুঁজতে খুঁজতে থমাস একটা ক্রিপ্টে গিয়ে পৌঁছায়। কিছু অদ্ভুত ভাষায় কিছু লেখা জিনিস দেখতে পায়, কিছু সিসিল, আর সেখানেই থমাস সেই জিনিসটাই দেখে যেটা তার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেয়। মিস্টার অর্লক শুয়ে রয়েছে, যার শরীরটা দেখে মনে হচ্ছে যেন পচে গলে গেছে এবং চারিদিকে ইঁদুর রয়েছে। থমাস সেখানে একটা পিক্সেল তুলে মিস্টার অর্লকের উপরে আঘাত করার চেষ্টা করে, আর তখনই মিস্টার অর্লক জেগে যায় এবং তাকে আটকে দেয়। বেচারা থমাস ধরা পড়ে গেছে, সে বেচারা পালিয়েও তো বেরোতে পারবে না। কি করবে সে মিস্টার অর্লকের কাছে? মিস্টার অর্লকের কাছে সেই নেকলেসটা রয়েছে, যে নেকলেসটা অ্যালেন তার স্বামী থমাসকে দিয়েছিল। মিস্টার অর্লক সেই নেকলেসটা পেয়ে থমাসকে বলছিল যে তুমি খুবই লাকি এরকম একটা স্ত্রী পেয়ে। এখন ডেফিনেটলি এদের মধ্যে কিছু কানেকশন তো রয়েছে। সে মিস্টার নক অর্থাৎ থমাসের বস যে থমাসকে এই স্থানে পাঠিয়েছে, সে তো বিনা কারণে তো না, অন্য কাউকে তো পাঠাতে পারতো। মিস্টার অর্লক অ্যালেনকে জানায় যে তোমার স্বামী তোমার কাছ থেকে হারিয়ে গেছে, আর তারপরের সিনেই আমরা দেখতে পাই যে মিস্টার অর্লক থমাসের শরীরের উপরে উঠে রক্ত পান করছে। থমাসের বুকে যে ক্ষত চিহ্নটা রয়েছে ওইটা অ্যাকচুয়ালি দাঁতের দাগ। প্রতিদিন রাতেই মিস্টার অর্লক তার রক্ত পান করছে। কে মিস্টার অর্লক? সে একটা ভ্যাম্পায়ার। অন্যদিকে অ্যালেন, যার মধ্যে এক টাইপের সাইকিক অ্যাবিলিটিস রয়েছে, যেমনটা বললাম তার এই ক্ষমতাটা কিন্তু তার ছেলেবেলা থেকেই রয়েছে এবং সেই দৃশ্যটা স্পষ্ট দেখতে পাচ্ছে যে তার স্বামীর সাথে কি হচ্ছে। আর একই সাথে গল্পের শুরুতে যে সিনটা আমরা দেখেছিলাম যে ছোট অ্যানেল তার একাকিত্ব কাটানোর জন্য সে কোনো সঙ্গীকে খুঁজছে এবং তার ডাকে সাড়া দেয় এক শয়তান, এক ডেমন, সেটাই হচ্ছে এই অর্লক। আর তখনই তো তাদের মধ্যে ডিল হয়েছিল, একটা চুক্তি হয়েছিল যে তারা দুজন একত্রিত থাকবে। তবে অ্যানেল তো থমাসকে পরে বিয়ে করেছে, সেই কারণে কি অর্লক এই কাজটা করছে? সো এরকম ভাবেই পরের দিন সকালে থমাসের হুঁশ এসেছে। থমাস জানে যে এখান থেকে পালানোর রাস্তা নেই, তাকে কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নিতে হবে। রাস্তা না থাকায় থমাস সেই ক্যাসেলের এক জানালা থেকে বাইরে ঝাঁপ মারে। অন্যদিকে অ্যানেল যেহেতু দুটো দুনিয়ার মাঝে রয়েছে, যার কারণে সে কখনো কখনো ট্রান্স লাইক একটা স্টেটে চলে যাচ্ছে। তার এই বিহেভিয়ারটা অনেক মানুষের কাছে একটা সিজার মিল। অনেক কিছু মনে হচ্ছে থমাসের বন্ধু ফ্রেডরিক, যার বাড়িতে অ্যানেল এই মুহূর্তে রয়েছে, সে খুবই চিন্তিত এবং সে ডাক্তারকে এনেছে যার নাম হচ্ছে উইলিয়াম সিভার্স। আমি তাকে মিস্টার সিভার্স বলেই ডাকছি, যে অ্যানেলের এই অবস্থাকে ঠিক করার জন্য তাকে বেঁধে রেখেছে। তাদের নানান ঔষধ দিচ্ছে। অ্যানেল নিজেও তো বুঝতে পারছে যে সে হয়তো ফ্রেডরিক এবং অ্যানার কাছে একটা বোঝা হয়ে গেছে। অ্যালেনের এই রোগের জন্য অ্যানার সংসারে অনেক সমস্যা তৈরি হচ্ছে। যদিও ফ্রেডরিক মনে করছে যে অ্যানেলের এই রোগটা হচ্ছে তার স্বামীর জন্য। যেহেতু থমাস বাইরে বেরিয়েছে, এখন পর্যন্ত ফিরে আসেনি, সে থমাসকে নিয়ে খুবই চিন্তিত। থমাসকে নিয়ে সে নানান স্বপ্ন দেখছে, সেই কারণেই হয়তো এই রকম রোগটা হয়েছে। ফ্রেডরিক তাকে আশ্বাস দেয় যে থমাসের কিছু হয়নি, খুব শীঘ্রই সে ফিরে আসবে। তবে অ্যানেলের এই রোগটাকে ট্যাকেল তারা কিভাবেই করবে, মানে লিটারালি সে পাগল হয়ে যাচ্ছে। মিস্টার সিলভাস সেও বুঝতে পারছে না। অন্যদিকে মিস্টার সিলভাসের কাছে আরেকটা কেসও এসেছে, একটা পাগল মানুষ কিছু জ্যান্ত ছাগলকে কাঁচা খেয়ে নিচ্ছে। কে বলুন তো সেই মানুষটা? সেই হচ্ছে মিস্টার নক, সেই রিয়েল এস্টেট এজেন্ট অর্থাৎ থমাসের বস। সে মানুষটা অদ্ভুত কিছু কথা বলছে, তো একটা মানুষ বা কোনো একটা শয়তানের অপেক্ষা করছে
বলছে সে নাকি আসছে। মিস্টার সিভাসের যখন প্রশ্ন করে যে আসছে তার কোন স্পষ্ট উত্তর তো সে দেয় না, কিছু পেছালো কথা বলছে, সে কথাগুলো কেউই বুঝতে পারছে না এবং একটা জ্যান্ত পায়রার মাথা চিবিয়ে খাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে সেই ডাক্তার ফ্রেডরিকের সাথে আলোচনা করে ফ্রেডরিককে জানায় যে থমাসের যে এমপ্লয়ার ছিল তার যে বস তাকে পাওয়া গেছে এবং সে সম্পূর্ণ পাগল হয়ে গেছে। তবে সেও ঠিক একই কথাবার্তা বলছে। সেই কথাগুলো অ্যানেল তার রুমের মধ্যে বলছিল যে সে আসলে ডক্টর সিভার্স বুঝতে পারছে যে অ্যানেলের চিকিৎসা হয়তো সে করতে পারবে না, সেই কারণে তাকে অবশ্যই তার যে টিচার ছিল তাকে ডাকা প্রয়োজন। তার নাম হচ্ছে অ্যালভিন এভারহার্ট ভন ফ্রান্স, তাকে আমি ভন ফ্রান্স বলেই ডাকছি। সো এই মানুষটা এক বিখ্যাত সাইন্টিস্ট, তবে তার অনেক বদনামও রয়েছে। সে তার কাজ নিয়ে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে অবশেষে নানান ভূতবিদ্যা নিয়ে রিসার্চ করা শুরু করেছিল। সে তার পাগলা কারণে তাকে ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এমনকি নিজ দেশে সে একটা হাসির পাত্র হয়ে গিয়েছিল। তো অ্যালেনের কেসটা যেহেতু এত জটিল, হয়তো সেই মানুষটাই এটার কোনো অ্যান্সার দিতে পারবে। অন্যদিকে নদীর তীরে থমাসের দেহ পাওয়া যায় এবং সে বেঁচে রয়েছে। একজন নান থমাসকে নিয়ে যায় পার্শ্ববর্তী একটা চার্চে, যেখানে তার চিকিৎসা হয়। থমাসের হুঁশ তো আসে এবং সে যেতে চায় তার স্ত্রীর কাছে। সে এটা ফিল করতে পারছে যে সেই শয়তান অর্লোক তার স্ত্রী এলেনকেই খুঁজছে। অর্লোক এই নামটা একদমই অপরিচিত তো না, এই নানগুলো তারাও জানে যে এটা একটা শয়তান। সেই নানগুলো থমাসকে এখান থেকে যেতে দিতে চায় না। থমাসের একটু চিকিৎসা প্রয়োজন। একই সাথে তাদের দৃঢ় বিশ্বাস যে সেই শয়তান তাদের এই পবিত্র গ্রাউন্ডে এই চার্চের মধ্যে প্রবেশ করতে পারবে না, তার শক্তি এখানে কাজ করবে না। সেই কারণে থমাসকে এখানে থাকতে বলে তারা। অন্যদিকে অর্লোক তার কাজ তো সম্পূর্ণ হয়ে গেছে, সে এখন আসছে এই জার্মানির উদ্দেশ্যেই। আমরা সমুদ্রে একটা জাহাজ দেখতে পারি যার মধ্যে একটা কফিনের মধ্যে সেই অর্লোকের দেহটা রয়েছে। সে সেখানে লুকিয়ে লুকিয়ে সমুদ্র পাড়ি দিয়ে জার্মানিতে আসছে। ড্রাকুলা এবং অর্লোকের মধ্যে একটা কানেকশন রয়েছে যে তাদের দুজনই রোমানিয়া থেকে হয়েছে। এদিকে ড্রাকুলা ডিমিটার নামক একটা জাহাজের সাহায্যে নিয়েই লন্ডনে গিয়েছিল। তারপর ড্রাকুলা একগুচ্ছ গল্প আমরা পাই। এটা নিয়ে একটা দুর্দান্ত সিনেমা রয়েছে, দ্য লাস্ট ভয়েস অফ দ্য ডিমিটার। দুর্দান্ত একটা সিনেমা। যেমনটা বললাম, এই সিনেমাটা ড্রাকুলা থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছে, আনঅফিশিয়ালি অ্যাডাপ্টেশন। তো এখানে সেই জাহাজটার নাম হচ্ছে অ্যাম্পোসা। আর অবশ্যই যে জাহাজে এরকম ডেমনিক টাইপের ক্রিয়েচার থাকে সেখানে কি কিছু ভালো হবে। সেই জাহাজের ক্রুগুলো লক্ষ্য করতে পারছে যে এক টাইপের রোগ ছড়িয়েছে, বহু মানুষ সেই জাহাজে মারা যাচ্ছে এক টাইপের রক্ত বমি করে, এক টাইপের প্লেগ ছড়িয়েছে। আসলে সেখানে জাহাজের ক্যাপ্টেন সবাইকে কোয়ারেন্টাইন করে দেয়, তা সত্ত্বেও কিছু হয় না। একজন কর্মী রিয়েলাইজ করে যে সেই জাহাজের থাকা সেই অদ্ভুত বক্সটা সেটাই হয়তো সব সমস্যার উৎস। সেই কফিনের মাধ্যমেই হয়তো সেই শয়তানটা রয়েছে যার কারণে এই প্লেগটা ছড়িয়েছে। তো শেষ চলে যায় সেই কফিন খুলে ভেতরে থাকা মানুষ বা যেটাই হোক তাকে হত্যা করার জন্য। তবে তখনই তো ছিল রাতের বেলা, যখন সেই ভ্যাম্পায়ার গুলো তাদের মোস্ট পাওয়ারফুল স্টেটে থাকে। স্বাভাবিকভাবে সেই কাউন্ট হরলক সেই লোকটাকে নৃশংসভাবে হত্যা করে, তার রক্ত পান করে। অন্যদিকে ডক্টর সিভার্স এবং ফ্রেডরিক্স তারা চলে যায় ভন ফ্রান্সের সাথে সাক্ষাৎ করতে। সেই সায়েন্টিস্ট যাকে বহু মানুষ পাগল মনে করে, যদিও তার আচরণটা একটু পাগলের মতো। ভন ফ্রান্স তার পুরনো ছাত্র অর্থাৎ ডক্টর সিভার্সকে দেখে খুবই হ্যাপি এবং তারা চলে যায় অ্যানেলকে দেখার জন্য। অ্যালেনের সাথে সে কথা বলে এটুকুই তো বুঝতে পারে যে অ্যালেনের মধ্যে কিছু অ্যাবিলিটিস রয়েছে। ছোটবেলায় অ্যানেল এটা জেনে গিয়েছিল যে তার ক্রিসমাসের গিফট কি আসলে তার মা কিভাবে মারা যাবে। এমনকি একটা দিন ছোটবেলায় অ্যানেল নিজেকে জঙ্গলে উলঙ্গ অবস্থায় পায়, তার পিতা সেটা দেখে নেয় এবং তারপরই তার উপরে দুশ্চরিত্রের দাগ লেগে যায়। এখন জঙ্গলে তাকে বস্ত্রহীন অবস্থায় পাওয়ার কারণ একটাই, যেমনটা বলেছিলাম যে ছোটবেলায় সে প্রার্থনা করেছিল এবং এক শয়তান তার ডাকে সাড়া দিয়েছিল, যার সাথেই অ্যালেনের একটা সম্পর্ক তৈরি হয়, একটা বন্ড তৈরি হয়। তারপর থেকেই অ্যালেনের জীবনটা প্রায় ধ্বংসের মতন। অ্যানেল ততদিন শাস্তি পেয়েছে যতদিন না থমাসের সাথে তার বিয়ে হয়েছে। থমাস তার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে, সেই কারণেই তো সে
থমাসকে এত চায়। তবে দিনের বেলা সে সুস্থ থাকলেও রাতের বেলা অ্যানেলের অবস্থা আরো খারাপ। সে একটা ট্রান্স-লাইক স্টেটে চলে গেছে। কিন্তু খানিকক্ষণ পরেই একটা শয়তান তার উপর প্রসেস করে এবং সে এমন কিছু কথা বলতে থাকে, মানে মানুষদের অভিশাপ দেওয়া, মানুষদের ভয়ঙ্কর মৃত্যু কামনা করা, যে কথাগুলো সত্যি খুব ভয়ঙ্কর। ডক্টর সিভার মনে করে যে হয়তো অ্যানেলের কোনো সমস্যা হয়েছে রক্তগত। তবে মিস্টার বন্ড ফ্রান্স সে বুঝে গিয়েছে যে এরকম কোনো ব্যাপার না, একটা শয়তানের কার্যক্রম। যদিও সেখানে থাকা ফ্রেডরিক এবং ডক্টর সিভার্সরা দুজনেই সায়েন্সে বিশ্বাসী, তবে মিস্টার ভন ফ্রান্স জানায় যে দুনিয়াতে এমনও কিছু শক্তির রয়েছে যে জিনিসটা সে নিজেও দেখেছে। সেটা যদি আইজ্যাক নিউটনও দেখতো তাহলে সে তার নিজের মায়ের গর্ভে লুকিয়ে পড়তো। এরকম একটা কথা সে বলেছে। অন্যদিকে থমাস যে সেই চার্চের মধ্যে ছিল, সে কোনো মতে একটা ঘোড়ার পিঠে চেপে চলে আসে বাড়িতে তার স্ত্রীর কাছে। তখন ছিল মধ্যরাত্রি এবং রাতের বেলায় শিপইয়ার্ডের কিছু মানুষ এবং পুলিশ চলে আসে ফ্রেডরিকের সাথে সাক্ষাৎ করতে। তাদের সেই ডকে একটা জাহাজ ভেসে এসেছে যেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং একগুচ্ছ ইঁদুর বের হচ্ছে। যেখানে বেশ কিছু মানুষের মতে যেটা দেখে মানুষ মনে করছে যে এই শিপে করে একটা প্লেগ, একটা রোগ এসেছে তাদের এই দেশে। অন্যদিকে সেই পাগল হার্নক যাকে বেঁধে রাখা হয়েছিল, সে জেলখানার এক গার্ডকে কামড় দিয়ে তাকে হত্যা করে তার নিজের বাঁধন মুক্ত করে বেরিয়ে চলে যায়। তাকে দেখতে পায় সে নৌকায় করে তার প্রভুর কফিনটা নিয়ে চলে যাচ্ছে সেই পুরনো পরিত্যক্ত ক্যাসেলটার উদ্দেশ্যে, যেটাকে অর্লক কিনেছে। হার্লক এই মুহূর্তে অর্লকের একটা চাকর, তার পোষা কুকুরের মতন, যে আদেশের অপেক্ষা করছে। সে চায় অ্যানেলকে জোর জবরদস্তি তুলে অর্লকের কাছে নিয়ে আসতে। তবে অর্লক জানে যে তাদের কন্ট্রাক্টের নিয়ম রয়েছে যে অ্যানেলকে তার স্ব ইচ্ছায় নিজেকে দান করতে হবে, অর্থাৎ সে স্ব ইচ্ছায় অর্লকের কাছে আসবে। আর প্রথম তো চুক্তিটা এমনটাই হয়েছিল, তাই না? অ্যালেন তো নিজে রেখেছিল। তখন তো তাদের মধ্যে যে চুক্তিগুলো হয়েছিল তাতে তো অ্যানেল রাজি ছিল যে তারা একত্র থাকবে, তাদের দুইজনেরই শরীর একত্র হবে। সো কন্ট্রাক্ট ফর্মে রয়েছে, যার কারণেই তো অর্লক চাইলেই অ্যানেলকে তুলে আনতে পারছে না। যদিও কিছু নিয়ম কানুন রয়েছে যার কারণে তার হাতটাও তো বাধা। এখন অর্লক যেহেতু একটা টাইপের শয়তান, তো সেখানে অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস এর কনসেপ্টটাও কিছুটা চলে আসছে। যেহেতু অ্যানেল এবং থমাসের বিয়ে হয়েছে, অবশ্যই বিয়ে একটা পবিত্র ক্রিয়া। আপনি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে মেনে নেন, যার ফলে তাদের দুজনের মধ্যে একটা স্পিরিচুয়াল বন্ড তৈরি হয়। সো অর্লক বা কোনো শয়তান চাইলেই সেই বন্ডটাকে ভাঙতে পারবে না। তবে যতক্ষণ না থমাস এবং অ্যানেল তারা নিজেরা আলাদা হয়ে যায়, সে অর্লক থমাসের সই তো নিয়েছে, যেটা আমরা দেখেছিলাম যে কন্ট্রাক্টে একটা অ্যাকচুয়ালি লেখা ছিল যে থমাস স্ব ইচ্ছায় অ্যানেলকে দিয়ে দিচ্ছে। তা সত্ত্বেও অর্লক অ্যালেনকে নিতে পারবে না যতক্ষণ না অ্যালেন নিজেকে স্ব ইচ্ছায় দান করছে। অন্যদিকে সেই জাহাজে করে আসা ইঁদুরগুলো, যেগুলো মাধ্যমে অর্লক সেই পেলেকটা ছড়াচ্ছে, বহু মানুষ তাতে মারা গেছে। বেশ কিছু মৃত মানুষের বডি পরীক্ষা করা হচ্ছে। ডক্টর সিভার্স এবং পনহার্স তারা অবাক যে এই মৃত দেহগুলো শরীরের রক্ত নেই এক ফোঁটা। একই সাথে তাদের শরীরের যে ক্ষত চিহ্ন, সেটা তো ইঁদুরের কামড় মনে হচ্ছে না। ভন ফ্রান্স বুঝতে পারে যে এটা জাস্ট কোনো প্লেগ না। এই কথাগুলো এসে ফ্রেন্ড চকে বলে যে প্রথমে এসব কথা বিশ্বাসই করতে চাইছে না। ফ্রেডরিক অ্যাকচুয়ালি এসব ডেমন বা কোনো কুসংস্কারে বিশ্বাসী না, বাট ফ্রন্ট ব্রাঞ্চ তো জানে যে এই শহরে যে প্লেগ ক্যারিয়ারটা এসেছে সেটা হচ্ছে একটা আনডেড ভ্যাম্পায়ার নসফেরাটু। এখান থেকে এই ভ্যাম্পায়ারটার এই নামটা আসে অ্যাকচুয়ালি। অন্যদিকে রাতের বেলায় অ্যানেলে ঘুম আসছে না, সেই কারণে সে এনার সাথে গিয়ে ঘুমায়। তবে সেই রাতেই নসফেরাটু তার সাথে সাক্ষাৎ করে সশরীরে। না, যেমনটা বললাম, অ্যানেল যে সাইকিক ক্ষমতা, সে অর্লককে ফিল করতে পারে, তাকে দেখতে পারে তার স্বপ্নের মাধ্যমেই। তো অর্লক আসে তার সাথে সাক্ষাৎ করতে এবং নিজের দাবিটা জানায়। সে এই কথাগুলোই তো বলে যে অ্যানেলের উপর সম্পূর্ণ তার অধিকার, যে অধিকারটা তার ছিল প্রথম থেকেই। অ্যানেলকে স্ব ইচ্ছায় তার কাছে আসতেই হবে এবং সে যদি না চায় তাহলে সবাইকে হত্যা করে দেবে। অ্যানেলের কাছে মোট 3টে রাত রয়েছে। আজকে একটা রাত, এরপরে থাকবে মাত্র আর 2টা রাত এবং শেষ রাতে অ্যানেলকে স্ব ইচ্ছায় তার নিজেকে অর্লকের কাছে সাবমিট করতেই হবে, নইলে তার ফলাফল খারাপ হবে। এটা বলে অর্লক চলে যায় এবং অ্যানার হুঁশ আসে এবং সে দেখতে পায় যে তার পাশে তার বন্ধু অ্যানা, সে ছটফট করছে। তার শরীরের উপর এক গুচ্ছি ইঁদুর রয়েছে এবং বুকে কামড়ের দাগ, অর্থাৎ সেও সেই নসফেরাটুর প্লে আক্রান্ত হয়েছে। গোটা শহরের হসপিটাল
হসপিটালে ভিড়, শত শত মানুষ আক্রান্ত। এই প্লেগে প্রচুর মানুষ মারা যাচ্ছে। এনার এই খারাপ অবস্থাটা দেখে ফ্রেডরিক খুবই চিন্তিত এবং সে অ্যালেনকে দোষারোপ করছে যে অ্যানেলের এই পাগলামির পর থেকেই এই জিনিসগুলো শুরু হয়েছে। সে অ্যানেলকে অশুভ মনে করছে, একটা ব্যাড লাক মনে করছে। সেই কারণে সে অ্যালেনের এবং তার স্বামী থমাসকে রিকোয়েস্ট করে যে তারা যাতে তাদের নিজেদের বাড়িতে চলে যায়। অ্যানেল বুঝে উঠতে পারছে না যে ফ্রেডরিক কেন তার কথা বিশ্বাস করতে পারছে না। অবশ্যই অ্যানেলের এই পাগলামি, এই ভুতুরে এবং অদ্ভুত কথাগুলো ফ্রেডরিক প্রথম থেকেই পছন্দ করছে না, যে কারণেই অ্যানেল খুবই রেগে গেছে। অ্যানেল স্পষ্ট বলছে যে ফ্রেডরিকের সম্পূর্ণ পরিবার মারা যাবে। তার সত্ত্বেও ফ্রেডরিক তার একটা কথাও পাত্তা দিচ্ছে না। অন্যদিকে ডক্টর সিভার্স এবং ফ্রান্স তারা হার্নকের অফিসে গিয়ে পৌঁছায়। সে তো পালিয়ে গেছে, তবে তার ঘর থেকে অনেক ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া যায়। এই যেমন যে কিছু ডেভিল ওয়ারশিপ, কিছু শয়তানি কার্যক্রম করে কিছু চিহ্ন তারা দেখতে পায়। একটা বই তারা দেখতে পায় যে বেসিক্যালি সলমনারি এবং তার তন্ত্রগুলো লেখা, যে বইতে সেগুলো আসলে এটা সেই পৌরাণিক রোমানিয়া কিছু জাদুবিদ্যা, যেটা নিয়ে আমি কোনো গভীর আলোচনা তো আর এখানে করতে পারছি না। তবে এটুকুই আমরা বুঝতে পারছি যে হার্নক সেই বইগুলো, সেই বিদ্যাটা ব্যবহার করছে একটা শয়তানকে ডাকার জন্য। আর সেই শয়তানটা আর কেউ না, সেটা হচ্ছে কাউন্ট অরক। তবে একটা প্রশ্ন তো থেকেই যায় যে হার্নক এই কাজটা কেনই বা করছে, সে কি পাবে? অবভিয়াসলি যেমনটা প্রত্যেকটা রেইনফিল্ড চায়, সে কিছু ঐশ্বরিক শক্তি চায়, সে অমরত্ব চায়। ভন ফ্রান্স এবং ডক্টর সিভার্স তারপর ফ্রেডরিকের সাথে সাক্ষাৎ করতে চলে যায় এবং জানতে পারে যে ফ্রেডরিক নাকি অ্যালেন এবং থমাসকে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যেটা সে অবশ্যই ঠিক করেনি। ফ্রেডরিক আসলে খুব চিন্তিত তার স্ত্রীর চিকিৎসা নিয়ে, সেই কারণে সেই শহর ত্যাগ করে নাকি চলে যাবে। তবে যাবে কোথায়, চিকিৎসাটা কি করবে? কারণ এই রোগটার ব্যাপারে তো কেউই কিছু জানে না। অন্যদিকে ভন ফ্রান্স যখন এই শয়তানটার ব্যাপারে আলোচনা করছে, সে যখন নস্তের নিয়ে আলোচনা করছে যে একমাত্র রাতেই বাইরে বের হয় এবং প্রথম সূর্যের আলোতেই তাকে তার নিজের গ্রেভ, তার নিজের কবরে এসে লুকাতে হয়। এসব কথাগুলো শুনে ফ্রেডরিক আরো রেগে যায়। সো যেটা বললাম, নসফেরাটু রাতের বেলা তো বের হয়, তার শক্তি রাতের বেলা, তবে প্রথম সূর্য পড়ার আগেই তাকে তার স্থানে ফিরতে হবে। সো সেই সময়টাতেই সে কোথায় থাকে, কোথায় লুকায়, সেটা তাদের খুঁজে বের করতে হবে। সেই বইগুলো পড়ে ভন ফ্রান্স জানতে তো পারে সেই শয়তানকে আটকানোর একই রাস্তা, সেটা হচ্ছে অ্যালেন নিজে। অ্যালেনই পারে অরলককে শান্ত করতে, তাকে থামাতে, এই প্লেগটাকে আটকাতে। তবে সময়ের সাথে সাথে অ্যালেনের অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। থমাস তাকে ঠিক করতে পারছে না। অ্যালেন নিজের অতীতটা শেয়ার করে। অ্যানেল জানে যে ছোটবেলায় সে কি ভুলটা করেছিল। থমাস যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে নিজেও একটা ডেমন হয়ে যাবে এবং থমাসকে যদি সে না ছাড়ে তাহলে অরলক তো থমাসকে হত্যাও করে দেবে। কি করবে সে এখন? অন্যদিকে একটা রাত্র কেটে গেছে। সেই অরলক অ্যানেলকে আরো 2টো রাতের সময় দিয়েছিল এবং পরের দিন সেই সর্বনাশটা ঘটে। মধ্যরাতেই অরলক এনা এবং তার পরিবারের উপর আক্রমণ করে। সে এনা এবং তার 2 মেয়ে ক্লারা এবং লুইসকে হত্যা করে দেয়। ফ্রেডরিক খুবই কনফিউজ যে এটা কি হয়ে গেল। না, এটা জাস্ট কোনো ফ্ল্যাগ না। প্রত্যেকটা রোগীর শরীরে যে দাগটা রয়েছে, থমাসের শরীরেও তো সেই দাগটা রয়েছে, একমাত্র কামড়ের দাগ। তবে থমাসের মধ্যে এই প্লেগ, এই রোগটা ছড়ায়নি, যার কারণটা থমাস জানায়। কিছু গুড সিস্টার বা সেই নানগুলো রয়েছে যারা তার চিকিৎসা করেছিল, তার উপর পবিত্র জল দিয়েছিল, তাদের জন্যই থমাসের মধ্যে সেই রোগটা ছড়ায়নি। তো অবশ্যই নসফেরাটুর এই অভিশাপ থেকে বেরোনোর একটা উপায় তো আছে। যাই হোক, নসফেরাটু সে রাতে আক্রমণ করে এবং দিনের বেলা তার নিজের কবরে চলে যায়। তো তার কবরটা যখন ধ্বংস হয়ে যাবে তখন সে দিনের বেলা কোথায় গিয়ে লুকাবে? তো তাদের আগে তার বাসস্থানটা ধ্বংস করতে হবে। অন্যদিকে ফ্রান্স অ্যালেনের সাথে প্রাইভেট কথা বলে। সে তো জানে যে একমাত্র সেই যন্ত্রটাকে আটকানোর একটাই উপায়, যেটা অ্যালেন, এবং অ্যালেনকে বুঝিয়ে দেয় যে তার বলিদান প্রয়োজন। আজ রাতেই তারা অ্যালেনের স্বামী অর্থাৎ থমাসকে আলাদা রাখবে, যেখানে অ্যালেন সেই যন্ত্রটাকে ব্যস্ত রাখবে। এটাই তো একমাত্র উপায়। থমাস একদম প্রস্তুত, সে নসফেরাটুকে হারাবে বলে তার মনে হয়। আর ভয় নেই অ্যাকচুয়ালি, তবে তার বন্ধু ফ্রেডকে তো খুঁজতে হবে। তার অবস্থা এখন কেমন? আমরা ফ্রেডকে তো দেখতে পাই, সেও আক্রান্ত সেই প্লেগে এবং সে এই অসুস্থ অবস্থায় তার নিজের স্ত্রীর কবরে গিয়ে পৌঁছায় এবং তাকে কবর থেকে বার করে ভালোবাসা শুরু করে। পরে যখন থমাস এবং বাকি লোকেরা ফ্রেডরিকের খুঁজে পায়, ততক্ষণে ফ্রেডরিক মারা গেছে। আর মৃত স্ত্রীকে জড়িয়ে মিস্টার ফ্রান্স জানায় যে সম্পূর্ণ
স্থানটা জ্বালিয়ে দিতে। এটাই একমাত্র উপায় যাতে প্লেগটা আর ছড়াতে না পারে। এবং রাতের বেলায় তারা চলে যায় সেই ক্যাসেলে যেখানে অর্লক রয়েছে। তবে এটা তো একটা ডিস্ট্রাকশন ছিল, প্ল্যান তো ছিল অ্যালেন সেই যন্ত্রটাকে ব্যস্ত রাখবে এবং অ্যালেন সেটাই করে। অ্যানেল তার মন থেকে অর্লককে ডাকে, যেটা অর্লক এতদিন ধরে চেয়েছিল। আর অর্লক কি সেটা শুনবে না? অবশ্যই তো তার ভালোবাসা তাকে ডাকছে। অন্যদিকে সেই মেনশনে পৌঁছানোর পর তারা সেই টুমটা খুঁজে পায় যেটার মধ্যে সেই যন্ত্রটা ঘুমায়। প্রথমেই যখন তারা সেখানে আক্রমণ করে তারা দেখতে পায় যে সেই স্থানে অর্লক নয় বরং হার্নক ঘুমাচ্ছিল। হার্নক মরার আগে বুঝতে পারে যে তার প্রভু তাকে শুভ ব্যবহার করছে, তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে যে শক্তির লোভ সে অর্লককে ডেকেছিল সেই শক্তি সে পায়নি। তবে এখন আর কি, এখন তো তার শেষ সময়। অন্যদিকে থমাসও বুঝতে পারে যে এটা তো জাস্ট একটা ডিস্ট্রাকশন, কারণ অর্লক তো চলে গেছে তার স্ত্রীর কাছে। তবে পরে বনের মুখ থেকে সে সত্যটা জানতে পারে যে তার স্ত্রীর মৃত্যু তো অনিবার্য, এটাই তার ডেস্টিনি। এবং থমাস হাজারো প্রচেষ্টা করেও তার নিয়তি পরিবর্তন করতে পারবে না। যাই হোক, ভন ফার্স্ট তারপর সেই সম্পূর্ণ স্থানটা আগুনে জ্বালিয়ে দেয় যাতে নসফেরাটু পরের দিন সকালে আর যেতে না পারে বা লুকানোর আর জায়গা না পায়। অন্যদিকে অ্যালেন অর্লকের মুখোমুখি হয়। অর্লক তাকে প্রশ্ন করে যে সে কি চুক্তিতে রাজি, সে কি স্ব ইচ্ছায় অর্লককে ডাকছে তার নিজের কাছে, সে কি তাদের সম্পর্কটাকে মেনে নিচ্ছে। অ্যানেল জানে যে হ্যাঁ, তাকে এই স্যাক্রিফাইসটা তো করতেই হবে, অন্তত সবার জন্য। এই প্লেগটাকে আটকানোর জন্য অ্যালেন তার নিজের শরীরটা অর্লককে দিয়ে দেয়, যেটা অর্লক এতদিন ধরে চেয়েছিল। তাদের একত্র শরীর, তাদের একত্র ভালোবাসা এবং অর্লক মনের শান্তিতে অ্যালেনের রক্ত পান করা শুরু করে। বাট কখন যে রাতটা কেটে গিয়েছিল সেটা কেউ বুঝতেই পারেনি। অবশ্যই থমাস যত জোরেই দৌড়াক নিজের বাড়ি অবধি তো পৌঁছাতে পারবে না। এদিকে সূর্যের আলো অর্লকের আরো কমজোর করে দিচ্ছিল। তা সত্ত্বেও অ্যালেন তাকে যেতে দেবে না, সে অর্লককে নিজের কাছে ডাকছে। অ্যালেনের প্রতি তার যে ভালোবাসাটা রয়েছে এটা এত তো গভীর ভাবে চায় যে সে সূর্যের আলোকেও রেজিস্ট করে দিচ্ছে। তবে কিছু সময় পরে সে বুঝতে পারে যে অনেকটা দেরি হয়ে গেছে। সূর্যের আলো জানালা দিয়ে সরাসরি অর্লকের শরীরে পড়ে। সে অ্যালেনের উপরে যতটাই ফোকাস ছিল সে সবকিছু সে ভুলে গিয়েছিল এবং সূর্যের আলোতেই অর্লক ফাইনালি মারা যায়। থমাস বাড়ি গিয়ে পৌঁছায়। অ্যালেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল, তবে এতক্ষণে অনেক লেট হয়ে গেছে। অবশ্যই রক্তহীনতায় অ্যানেল মারা যায়। ভনস্প্রান এটা জানতো, সে জানতো যে এক ভালোবাসার ডাকে শয়তানকে এই পৃথিবীতে এনেছে এবং এই ভালোবাসাই একমাত্র সেই শয়তানকে ধ্বংস করতে সক্ষম। আর এইভাবেই অ্যালেন একটা গ্রেট স্যাক্রিফাইস এই নসফেরাটুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে সবাইকে বাঁচিয়ে দেয়। সো এই ছিল সিনেমার স্টোরি, আর এর মাধ্যমেই সিনেমাটা এখানেই শেষ হয়।